কোনো একটা কারণে কাঁপতেছে। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেমন আসসালামু আছেন? আলাইকুম। তো আজকে আহ, পহেলা মে, আহ, শ্রমিক দিবস। তো সকল মেহনতি যারা খেটে খাওয়া মানুষ, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। শ্রম, যারা শ্রম দিয়ে জীবনটা যাপন করে, তাদের প্রতি শ্রদ্ধা না থাকার তো কোনো যুক্তি নেই। এবং তাদের প্রতি আমাদের একাত্মতা আছে, তাদের প্রতি আমাদের একটা সাপোর্ট তো সবসময় আছে। তো সকল শ্রমিকদের জন্য আমাদের শুভকামনা। ধন্যবাদ। পারভেজ, কি বলো এই? আসসালামু আলাইকুম। হ্যাঁ। আজকে পহেলা মে। হ্যাঁ। আজকে পহেলা মে, শ্রমিক দিবস। শ্রমিক বাংলাদেশের অহংকার, শ্রমিক আমাদের অহংকার। শ্রমিকদের জন্যই আজকে বাংলাদেশ হ্যাঁ। একটা ভালো অবস্থানে আছে। স্বাধীনতা যুদ্ধ থেকে এ পর্যন্ত শ্রমিকদের প্রতিটা ক্ষেত্রে শ্রমিকদের অবদান রয়েছে। হুম। তো শ্রমিকদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং সম্মান আছে এবং থাকবে। আজকের এই শ্রম দিবসে সকল শ্রমিক ভাইদেরকে এবং বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওকে বন্ধু, তোমার ইয়াতে এখন আমার হঠাৎ করেই কিছু বিষয়, আহ, উম, হ্যাঁ, তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমি সেদিন পারভেজকে জিজ্ঞাসা করছিলাম যে পারভেজ, একটু চাপো এদিকে, আমার দিকে একটু আসো। ওকে। আমি সেদিন পারভেজকে জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা পারভেজ, আহ, আমরা কি ঢাকাইয়া? এমনটা হওয়ার কথা না, যদিও এমনটা হওয়ার কথা না। তো আহ, যে পারভেজ, আমরা কি ঢাকা মানুষ, ঢাকাবাসী নাকি ঢাকাইয়া? তো আমরা আসলে, আমরা সেদিন বলছি যে আমরা আসলে বেসিক্যালি ঢাকাইয়া হই অথবা না হই পরের কথা, কিন্তু ঢাকাবাসী, এই ঢাকায় যারা বসবাস করি। রিসেন্টলি একটা রেডিও শোতে, মানে একটা রেডিও, একটা কোনো একটা রেডিওতে একটা তার ওই যে আরজে, যে সে একটা ইন্টারভিউ নিচ্ছিল। সো ইন্টারভিউতে, যার ইন্টারভিউ নিচ্ছিল তাকে আরজে জিজ্ঞাসা করতেছিল যে যারা ঢাকার বাইরের থেকে আসে, তারা সাকসেস বেশি হয় না যারা ঢাকায় থাকে, ঢাকায় বড় হয়, ঢাকায় জন্ম নেয়, তাদের সাকসেস বেশি হয়? আচ্ছা, আপনারা যারা ঢাকায় প্রথম থেকে আছেন, ঢাকাবাসী যারা, ঢাকার মানুষ যারা, তারা একটু ভাবেন তো। আচ্ছা, হঠাৎ এই সকল কোশ্চেন কেন? আমার কিন্তু প্রচন্ড মনে দাগ কেটেছে যে আরে, কত রকম টপিক্সই থাকে, আপনি এই টপিক্স নিয়ে কেন কথা বললেন? আচ্ছা, আমি আমি চাঁদপুরের মানুষ, আমার দাদার বাড়ি চাঁদপুর। আমার বাবা মাঝ বয়স থেকে, কৈশোর, মাঝ বয়স না, কৈশোর থেকে এখানে, ম্যাট্রিক এখান থেকে পাশ করছে। তারপর থেকে আমি এখানে, আমার সন্তান আদি এখানে, ও একই অবস্থা। এরকম আমরা বহু মানুষ আছে, আমরা ঢাকাবাসী। আমি জানি যে আমাদের এই ভিডিওটা, অর্থাৎ আমাদের যে লাইভ, অনেক দূর পর্যন্ত মানুষ দেখে, অনেক দূর পর্যন্ত মানুষ দেখে। ঢাকার ছেলেদের সম্পর্কে, ঢাকার মেয়েদের সম্পর্কে আমি একটা সম্যক ধারণা আহ, আপনাদেরকে দেই। এই যে ঢাকার ছেলেরা, এদেরকে আমি মানে একদম ঢাকায় যারা বড় হয়েছে বা দুই তিন পুরুষ ধরে ঢাকাতে, এদেরকে আমরা দেখছি যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে তারা পড়তে যায় না, নিরিবিলি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা পড়বে হয়তো বা। তাদেরকে যতবার বলা হয় যে যাও না, ওই বিসিএসটা দাও, তারা দেয় না। তারা হয় বিদেশে চলে যাবে, অথবা একটা খুব ভালো একটা জব করবে, প্রাইভেট জব করবে, এরকম। তো আমাদের ছেলেপেলেরা এমনই, আমরা এমনই। এই যে আমরা যে সরকারি জব করলাম না, অথবা আমরা যে বিসিএস করি নাই, তাতে যে আমরা একদমই চলতে পারতেছি না, ওরকম না। আমরা আমাদের মতো চলতেছি। চেষ্টা ছিল আমাদের, আর আমাদের পরের জেনারেশনের চেষ্টা ছিল না। এখন এই যে চেষ্টা ছিল না, সেটা ওদের দোষ না, হয়তো কোনো কারণে চেষ্টাটাই করেনি, যে হয়তো কোনো কারণে হতাশ ওই সকল বিষয়ে। এখন এই যে
ঢাকার ছেলেরা ভালো কিছু করতে পারতেছে না, ঢাকার বাইরের থেকে যারা আসতেছে তারা ভালো কিছু করতে পারতেছে, এই টপিকসটার এগেনস্টে আমার মনে হয় যে আমাদের ঢাকাবাসী যারা তাদের কিছু একটা বলা উচিত। একটা গল্প বলি শোনা। আমার একটা বন্ধু, সে আমি ছোটবেলার থেকেই ধরেন যে ইন্টারমিডিয়েট পরবর্তী সময় থেকে আমি তাদের চিনি। তখনই সে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকাতে চলে আসছে, পাবনাতে তার গ্রামের বাড়ি। তো একটা ওই যে মোবাইল, সরি ওই যে পিএবিএক্স কোম্পানি, মানে পিএবিএক্স সেল করে, টেলিফোন সেট সেল করে, এই ধরনের একটা কোম্পানিতে সে ইয়ে করে, ওই যে মার্কেটিং ইয়া করে আর কি, প্রোডাক্টগুলো সেলসের কাজ করে, অল্প বেতন পায়, একটা ম্যাসে থাকে। তো মাঝে মধ্যেই তার টাকা পয়সার কমতি থাকে, সে অনেক খাটা মানুষ, প্রচন্ড খাটার মানুষ, খাটতো, কিন্তু ওই ওই যে খাটার পরেও যে পরিমাণ আর্নিংটা, সেই পরিমাণ আর্নিংটা তার হইতো না। তো একদিন সে একটা মার্কেটিং এর কাজে গেছে, সেটা বনশ্রীতে। তো হ্যাঁ বন্ধু, কি অবস্থা? আছি ভালোই। হ্যাঁ রিপন, ভালো আছি। দেখতেছো যে খুশি হইলাম আর কি। থাকো, পাশে থাকো, একটা গল্প করতেছি। আশা করি গল্পটা তুমি বুঝতে পারবা বা তুমিও শুনছো। তো বনশ্রীতে গেছে একটা ইয়ের জন্য, মার্কেটিং এর জন্য। ওইখানে যায় ভদ্রলোক প্রচন্ড ক্ষুধার্ত হয়ে পড়ছে, সারাদিন খাটাখাটনি করছে। দ্যাটস ওয়াই সে এখন হাতে টাকা নাই তার। তো খাবে কি? না, পাচ্ছে না, হাতে টাকা পয়সা নাই। তো হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, সামনে একটা কুকুর, পাপি ডগ, গলায় চেন আছে কিন্তু মালিক নাই, মালিক নাই। তো সে তো ওই কুকুরের পিছনে 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 হাঁটতেছে, মালিক আসে কিনা। অনেকক্ষণ অবজারভেশনের পর দেখা গেল যে কুকুরের মালিক নাই। তখন সেই কুকুরটা একটা সিএনজিতে নিয়ে কাটাবন চলে গেল, কুকুরটা বিক্রি করলো। বিক্রি করে ওই টাকা দিয়ে সে লাঞ্চ করলো। আমি, হ্যাঁ বন্ধু, ওই যে আশা করি শুনতে পারতেছো। হ্যাঁ, এখন আমি তাদেরকে খাটো করে দেখবো না, আমি মোটেই তাদেরকে খাটো করে দেখি না, কিন্তু তারা যে স্ট্রাগল করে, স্ট্রাগল করার পরে আহ, যেই ঝালটা, যে রাগটা, যে ক্ষোভটা, যেই পার্থক্যটা আমাদের সাথে, অর্থাৎ ঢাকাবাসীর সাথে যে তৈরি হয়, সেইটার বহিঃপ্রকাশ মনে হয় আমরা সেদিন দেখলাম। আর যে সাহেব জিজ্ঞাসা করলো যে হ্যাঁ, কিন্তু আমাদের ঢাকাবাসী যারা, তারা এই যে দেখেন, আপনারা ঢাকার বাইরের থেকে যারা যারা আসে, তারা দেখেন এখানে একটা কাজ করতেছে, প্রথম থেকেই তারা এমন একটা বিহেভিয়ার করে যে তারা খুব সাকসেস। ঠিক আছে, আপনি সাকসেস হন, তাতে আমাদের 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 মানে কিছু বলার নাই, আপনারা ভালো থাকেন। এই শহরে এটা 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 মানে সকল ডিস্ট্রিক্টের মানুষই এখানে আছে, হ্যাঁ। কিন্তু আমাদেরকে খাটো করে যদি দেখা হয়, বা আমরা আগাইতে পারি নাই, তাদের ক্ষেত্রে আমি এই কথাগুলি বলি। আপনি ঢাকার বাইরের থেকে আসছেন, ঢাকাতে আপনার যখন আপনি বিয়ে শাদী করবেন, তখন আপনার মাথা গুঁজার ঠাই নাই। যখন কিছু কাজকর্ম করবেন, আপনার মাথা গুঁজার ঠাই করতে হবে। অল্প কিছু টাকা নিজের হাতে আছে, অধিকাংশ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনেন, সারাটা দিন আপনাকে টেনশনে থাকতে হয়, এই টাকার তাগাদা, সেই টাকার তাগাদা, অনেকগুলি ঋণ হয়ে যায়। ঢাকার ছেলেদের যেটা হয়, তাদের যে যে দৃষ্টিটা অনেক দূর পর্যন্ত যায় না। হ্যাঁ, যে এইটাই করতে হবে, ফ্ল্যাট কিনতে হবে। এখন আপনার আপনার কিনতে হয়েছে, এটা এটা এখন আমরা কি বলবো, আপনার কিনতে হয়েছে, আপনি দেনার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এখন ভাই, এই যে ডিভাইডেশনটা, যে আহ, এখন ঢাকা শহরের ছেলেদেরকে দেখেন তো, আপনি একটা ছেলে দেখান যে সমালোচিত হয়েছে যে টাকা নাই, অন্যের মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসছে, সেই টাকা ফেরত দেয় নাই, সকল টাকা ফেরত না দিয়ে সে অন্য জায়গায় চলে গেছে, হঠাৎ করে আর দেখা যায় না তাদের। এরকম একটা ছেলে ঢাকা শহরে দেখেন তো আপনি। এই ছেলেগুলা, ঢাকার এই ছেলেগুলা, এরা অত্যন্ত সৎ। যারা ঢাকাবাসী, যারা ঢাকাইয়া, তারা একটু শুনেন, এই ঢাকার ছেলে যারা, এই মানুষগুলি খুবই সৎ এবং খুব অল্পতে তারা সন্তুষ্ট, এবং তারা সমাজটা কিভাবে মেনটেন করতে হয়,
ঢাকারও তো একটা কালচার আছে। তারা এরকম কোনো ক্রাইম করে না যে তাদের পালানোর স্কোপও নাই। তাদের আমাদের তো পালানোর স্কোপ নাই, আমাদের তো এখানেই থাকতে হবে। সুতরাং আমরা এমন কিছু ঢাকা মানুষের যেটা আছে সেটা এমন কিছু আমরা করি না। তো ভাই এই যে এই আলোচনাগুলি দরকার, এগুলি ভিউ নেওয়ার জন্য আমি আহ, আমি জননেতা মির্জা আব্বাস, আমি তার প্রশংসা করি খুব। রিসেন্টলি উনি কয়েকটা কথা বলছেন যে আমাদের এই যে কালচার সম্পর্কে কি কি কথা বলছে এটা না হয় আপনারা সবাই জানেন বিষয়টা। তারপরে উনি যেটা করছেন যে কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ওই ভিউ ব্যবসায়ী যারা তাদের এগেনস্ট, আমি আসলে আমি এখানেও বলি, আমি মানে আমাদের লাইভেও বলি যে ভাই ভিউ নিয়ে খুব বেশি মাথা ঘামায়েন না। মানুষের কাছে জনপ্রিয় থাকেন। ঢাকাবাসী, ঢাকার বাইরের থেকে আসা, ঢাকার মধ্যে থাকা বিষয়গুলা, এগুলা নিয়ে অযথা কেন দেয়াল তৈরি করতেছেন? আমার মনে হয় যে এই বিষয়টার থেকে দূরে থাকা ভালো। বন্ধু তোমার ধন্যবাদ মিলন, আসলে কথাটা খুব ভালো লাগলো। এখন মানে আমরা কিন্তু দুটো এক্সাম্পলে পড়ি। হ্যাঁ, যদি বলে ঢাকার বাইরের মানুষ সাকসেস, আমাদের বাবা ঢাকার বাইরে, আমার বাবা ঢাকা বাইরে থেকে আসছে, তার মানে আমি সাকসেসফুল পরিবারের সন্তান। হ্যাঁ, ঢাকাবাসী আমরা। যদি বলে ঢাকা বাইরে থেকে যারা আসছে তারা সাকসেস, তাহলে আমার বাবা ঢাকার বাইরে থেকে আসছে, তাহলে আমি সাকসেসফুল পরিবারের সন্তান। রাইট, রাইট। আর পাশাপাশি যদি বলে যে ঢাকার যারা আছে, আসলে কি মানুষের মাইন্ডসেট আপ, আমাদের যে চিন্তা চেতনা, আমরা যে জিনিসটা আমরা দেখতে পাই, ঢাকা বাইরে থেকে হঠাৎ করে কেউ আসলে স্ট্রাগল লাইফে, তারা জীবন যুদ্ধে নেমে তারা আসলে আমাদের মতো অনেক কিছু দেখতে পায় না। হ্যাঁ, আর সুখের সন্ধানে যে বললো যে ভালো আছে ভালো নেই, সুখের সন্ধান কি বিশেষ ক্যাডার হলে কি সুখ, কিংবা নন ক্যাডার হলে কি সুখ নেই? অনেক টাকার মাঝে কি অনেক সুখ? যার টাকা নেই সে কি সুখে নেই? সুখ হলো একটা আপেক্ষিক বিষয়। আর প্রতিটা মানুষ তার নিজ এন্ডে যদি সে ধর্মকে বিশ্বাস করে, আমি আবারও বললাম, প্রত্যেকটা মানুষ যদি যে যার যার ধর্মকে বিশ্বাস করে। খুব ভালো বলছো, ঠিকই আছে। আর ঠিকই, একদম ঠিকই বলছো। আসলে এরা তাই বুঝাইতে চায় যে আসলে ওগুলি কিচ্ছু না। বেসিক্যালি আমরা যখন মানুষের কাছে যাই, দেখি যে আসলে দিন শেষে কার কি প্রাপ্তি, তখনই আমরা আমাদেরকে বুঝি। এই যে তুমি, আমি, হ্যাঁ, এই যে তুমি আজকে একটা চাকরি করতেছো, আমি কখনো তোমার মধ্যে হাই হুতাশ দেখিনি, আমি কখনো। কিন্তু এখন দেখো তো অনেকের চাইতে কেমন আছো, আমার তো মনে হয় ভালো আছো। তো লাভটা কি হয়েছে যারা খুব হাই হুতাশ করছিল? এই জন্য একটু থাকো, আমরা গল্প করি। আমার কথা হলো, যে যা যা ধর্মকে যদি বিশ্বাস করে, তাহলে সুখটা কোথায় সে নিজে বুঝতে পারবে। হ্যাঁ, ঢাকার ওরা, এই যে আমরা সুখ না, খুব নর্মাল মানুষ, ঠিক আছে। হ্যাঁ, টাকায় কিন্তু সুখ না, সুখ হলো নিজের মনে। আসলে এই সুন্দর পৃথিবীতে আমরা কি দিয়ে গেলাম, আমরা কি করতে পারলাম, সেটা হলো সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, আমি একটা বড় গভর্নমেন্ট চাকরিজীবী হলাম, গভর্নমেন্ট চাকরিজীবীর বেতন কত? এখন যদি আমি প্রশ্ন করি, একজন গভর্নমেন্ট চাকরিজীবীর বেতন কত? সে যদি আবার অসাধু কাজ না করে, সে কখনোই সে অনেক ভালো জীবন, আমাদের থেকে ভালো লাইফ কাটাতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি। আপনারা কি ওইটারে, আমাদের থাকার জায়গা আছে, আপনারা কি ওইটারে সাপোর্ট করতেছেন? আমরা বাসা ভাড়া পাই, ঠিক আছে, ছোট একটা কাজ করি, ঠিক আছে, সে কাজ করে আমরা আয় রোজগার দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঠিক আছে, তারা স্কেপ করে কেন? আপনি দেখবেন বড় বড় গভর্নমেন্ট চাকরিজীবীরা কিন্তু স্কেপ করে। ঠিক আছে, যাই হোক, ওই প্রসঙ্গে আমি আসতে চাই না। আজকে একটা সুন্দর দিন, রিপনও বেশ কিছু কমেন্ট করছে ঢাকাবাসী সম্পর্কে। রিপন, ধন্যবাদ। ও কিন্তু অনেক আগের থেকেই, যখন ও চাকরি করে তখন কিন্তু একদম ছোটবেলার থেকে ও ব্যাংকে চাকরি করে, এবং ঢাকার মানুষ গোরানে তো রিপন তো তুমি ভালো করে চিনো। তো এখন রিপন কিন্তু চাকরি করতে করতে আমাদের বয়সে বুঝো, মানে একটা আমরা কি, রিপন কি করে? রিপন জানো, ছাদের মধ্যে যায় বিকালবেলা, জাস্ট ফাইট ফর লাইফ। হ্যাঁ, না, ফাইট ফর না, ও বিকালবেলা অফিস থেকে আসে, ছাদে যায়, ভাবির সাথে ছাদ বাগান দেখায়, ভাবির সাথে ওই নৌকা দিয়ে ঘুরতে যাচ্ছে। এই যে আমরা যে জীবনটা যাপন করতেছি, আমরা তাতেই সন্তুষ্ট। রিপন কি বলো? এতে আমরা সন্তুষ্ট। আমাদের ফ্ল্যাট দরকার নেই, আমাদের ওই টাকারও দরকার নেই যে টাকা আমার ঘুমাইতে দিবে না, ওই টাকা আমার দরকার নেই যে টাকার ফোন আমার
সারাদিন বাঁচতে থাকে। আসলে বর্তমান আমাদের আধুনিক যুগে আমরা কিছু কিছু কবিতা পড়ি নাই, যেমন কিশোর কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে, জি, জি, জি। কিশোর নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, এই জিনিসটা আসলে আমরা পড়ি নাই। ঠিক আছে, আমরা শুধু একটা জিনিস জানি, বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে প্রথম প্রশ্ন করে যে ছেলে কি করে, ওটা বিষয় না, ছেলে টাকা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা প্রথম প্রশ্ন। শিক্ষা দীক্ষা এটা কিন্তু বলে, মুখ দিয়ে বলে, কিন্তু বাস্তবে কিন্তু আবার সেখানে নাই। যাই হোক, আজকে একটা সুন্দর একটা টপিকসে আলাপ আলাপ হলো। তো তো আমি একটা প্রাউড ফিল করি যে ঢাকার বাইরেকে যদি বড় করে সেখানেও আমরা আছি, আর যদি ঢাকার কাউকে ছোট করে তাহলে সেখানেও আমরা প্রতিবাদী। ঠিক আছে, আমি এবং পারভেজ সকল সময় যে সামাজিক যে বিষয়গুলো যেখানে একটু আনইভেন থাকে বিষয়, সেই বিষয়গুলিতে আমরা প্রতিবাদ করে থাকি। আমরা চেষ্টা করি, আমরা আমরা ঘটনামূলক কাজ করব। আমি আবারও বলি, আমরা হ্যাঁ। সমালোচনা করব, ঘটনামূলক সমালোচনা, কাজ করব ঘটনামূলক কাজ। হ্যাঁ। আমরা এই আমাদের দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের, আমাদের সকল জনগণের। হ্যাঁ। আমরা শুধু একজন রাজনীতিবিদ, একজন জনপ্রতিনিধি হলো তার ঘাড়ে আমরা চাপাই দিয়ে লাভ নেই। না, আগে আমাদের নিজেদের শুধরাতে হবে, নিজেরা ঠিক হতে হবে। আমার হ্যাঁ, বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ বন্ধু, ঠিকই আমার আছে। আমার বিশ্বাস যে আমরা যদি সকলেই কারো সমালোচনা করব, অবশ্যই করব, কারণ যেখানে সমালোচনা নেই সেখানে ঘটনামূলক কাজও নেই। হ্যাঁ, তা আমরা সমালোচনা করব, সেই সমালোচনা যাতে কারো মনে কষ্ট না লাগে। আচ্ছা, মনে কষ্ট ইম্পর্টেন্ট না, মনে কষ্ট ইম্পর্টেন্ট না, তবে মানে আমরা যাতে খাটো না হয়ে যাই এবং কোনো ডিভাইডেশন যাতে তৈরি না হয়, সেটা আমাদের, আমরা কিন্তু বারে বারে ডিভাইডেড হয়ে যাচ্ছি, আমরা বারে বারে ডিভাইডেড হয়ে যাচ্ছি। বাংলাদেশে আমি এই কথাটা কেন বললাম, বাংলাদেশের লালন ফকির লালন শাহী, আমাদের প্রিয় কবি, আমাদের অহংকার, কবি কাজী নজরুল ইসলাম, ওনাদের পড়াশোনা কতটুকু ছিল? ওনারা তো পৃথিবীকে দিয়ে গেছে, এমন দেওয়া দিয়ে গেছে যে আমরা প্রতিটা ক্ষণে, এই যে আজকে কত বছর পর ওনার কথা কিন্তু আমাদের প্রতিদিনই কথার মাঝখানে স্মরণে চলে আসে। কারণ তারা কিন্তু আবার হাই এডুকেটেড ছিল না, একটু কথা তারা মনে করাই দিই। ভাবছে, আমি এই জগৎ নিয়ে ভাবছে, আমরা ভাবি। পয়লা বৈশাখে রমনা বটমূলে আমি কিছু ভিডিও করার জন্য গেলাম। বটমূলের কাজটা শেষ করে আমি চারুকলা ইনস্টিটিউট থেকে যাব, রমনা পার্কটা পার হয়ে মাঝখানে যে রাস্তাটা, ওই রাস্তা পার হচ্ছে, দেখি যে লালন শাহের আখড়ার থেকে ধরেন যে 50-60 জন সাঁই ইয়ে করতেছে, মানে একটা লাইনে তারা হেঁটে 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 শাহবাগের দিকে যাচ্ছে। সবার, আপনারা তো জানেন যে লালন শাহের আখড়াতে যারা থাকে সবার পোশাক একই রকমের, সাদা সাদা। হ্যাঁ, এবং হাতে একটা লাঠি থাকে, একটা লাঠি থাকে। তা আমি যখনই রাস্তাটা পার হয়েছি তখনই দেখি যে তারা যাচ্ছে আর কি। তা আমি খুব, আমার হাতে একটা গোপ্রো ক্যামেরা ছিল, আপনারা মনে জানেন যে গোপ্রো দিয়ে মানে খুব দ্রুত ভিডিও রেকর্ড করার অ্যারেঞ্জমেন্ট করা যায়, সেটিং টেটিং লাগে না, একটা চাপ দিবেন শুরু হয়ে গেল রেকর্ডিং। তা আমি যায়া তাদেরকে পায়ে গেছি, একদম প্রথম থেকেই তাদেরকে আমি ভিডিও নিলাম। বিশ্বাস করেন, এই যে আমি ভিডিওটা নিলাম আর হাঁটতেছি, আমি এতক্ষণ অশান্তির মধ্যে ছিলাম, কেমন যেন গরম লাগতেছিল, ঘামতেছি, কিন্তু আমি যখন তাদের সাথে কথাবার্তা বলতেছি আমার কাছে যে প্রশান্তিটা লাগছে, কেমন যেন ওয়েদারটা না আমার পুরো চেঞ্জ হয়ে গেল, আমারে যে সন্তুষ্ট করে ফেললো। এবং তাদের সাথে হাঁটতে 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 আমি চারুকলা গেলাম, চারুকলা থেকে হাঁটতে হাঁটতে টিএসসি তে গেলাম। ওইখানে যে অনেকক্ষণ পর আমি আমার কাজ শেষ করতে পারছি। তো তো এইভাবে আমরা যে প্রশান্তি তৈরি করতে পারি, এই যে আপনি আপনি প্র্যাকটিস করেন, এইভাবে আমাদের কালচারের সাথে আসেন, আমাদের সমাজের সাথে আসেন, ইনশাল্লাহ দেখবেন যে ডিভাইডেশন তৈরি করেন না, ডিভাইডেশন তৈরি করেন না। আমাদের দেশে কিন্তু সবকিছু আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে কালচার আছে, আমাদের কালচারের জন্য অনেক দূরে যেতে হবে না, কারণ আমাদের এই দক্ষিণ এশিয়া কিন্তু হলো কালচার, সংস্কৃতি সৃষ্টি হয়েছে আমাদের এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফলে কালচারাল দিক দিয়ে কিন্তু আমরা অনেক আগে আছি, আমাদের কালচারের জন্য পাশ্চাত্যে যেতে হবে না। তা আমাদের এই দেশে কত সুন্দর কত কিছু আছে, আমরা সেটা না দেখে আমরা জানার চেষ্টা করি না। যে ইয়াতে চকের ইফতার খাওয়ার জন্য যে বড় বাপের পোলা খায়, আরে ভাই ওসব বড় বাপের পোলায় খায়, এটা আমগো মুখে রুচে না, এটা আপনাদের কারণে বড় বাপের পোলায় খায় ওইটা হয়েছে। আমরা আবার যেটা খাই এটা আমাদের ট্রেডিশনাল খাবার, বড় বাপের পোলায় খায়, ঢাকায় কোনো খাবার না। ঢাকার ঐতিহ্য যেটা আছে সেটা তো আমরা ফলো করি। দেখেন, নতুন ফুলকপি আসলো বাজারে যখন, তখন আব্বা ফুলকপি নিয়ে আসছে, মা ফুলকপি রান্না করছে, সেটা পাশের বাসায়ও এক বাটি পাঠায় দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে মানে একজনের সাথে যে বাইন্ডিং আরেকজনের, সেই বাইন্ডিংটা নষ্ট হয়েছে আসলে ওই সকল কারণে, কে যেন মাঝখানে একটা দেয়াল তৈরি করতেছে, কে যেন একটা দেয়াল তৈরি করতেছে।
আমরা আর দেয়ালে যেতে চাই না। এই প্রসঙ্গ এখানে শেষ। আপনাদের জন্য একটা সুখবরও আছে। যারা ঢাকায় থাকেন, যারা ঢাকার প্রকৃতি খুব বেশি একটা দেখতে পারেন না, অকেশনালি প্রকৃতিগুলি দেখতে হয় তাদের জন্য। অনেকদিন ধরে আমি বলতেছিলাম যে আমাদের কৃষ্ণচূড়া মৌসুমে আমি একটা কন্টেন্টে কাজে যাব, কিন্তু ব্যাটে বলে হচ্ছে না। এই কৃষ্ণচূড়ার যে ভিডিওটা, সেই কৃষ্ণচূড়ার ভিডিওটা করার জন্য প্রযুক্তিগত বিষয়ে আমাদেরকে খুব মানে বড়সড় প্রিপারেশন নিতে হয়। একটা দুটা ড্রোন থাকতে হয়, একটা দুটা ক্যামেরা ডিএসএলআর থাকতে হয়, দু একটা গোপ্রো অ্যাকশন ক্যামেরা থাকতে হয়। সাথে সাথে এই যে ক্যামেরাগুলির কথা বললাম, সেই ক্যামেরাগুলি আলো নির্ভর। প্রচুর আলো থাকবে, রোদের আলো থাকবে, ক্যামেরাগুলো আপনাকে খুব ভালো ভালো ছবি দিবে। লাইটটা কমে গেল, আপনাকে ক্যামেরা অত প্রাণবন্ত ছবি দিতে পারবে না। এই হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো আর কি। গত কয়েকদিন আগে আমরা ফোরকাস্টিং জানলাম যে আগামী 3 দিন বৃষ্টি থাকবে। যেমন এই যে আজকে বৃষ্টি হচ্ছে, একটু একটু বৃষ্টি হচ্ছে এরকম। তা আমি আমার ড্রোন পাইলট যারা আছে, তোর মধ্যে জাহিদ অন্যতম। তো জাহিদ ব্যস্ত ছিল, ঢাকার বাইরে গেছে একটা কর্পোরেটের কাজ, কর্পোরেট লেভেলের একটা কাজ তাদের। তো যেদিন আমি শিডিউল নিছি সেদিন বৃষ্টি, জাহিদও অসুস্থ। তোমাদের দুজনকে দেখলে মন ভালো হয়ে যায়। বন্ধু আচ্ছা বন্ধু, মন ভালো হইলে তো ভালো। তো আমি ওদিন ওর সাথে একটু মন আহ, কালো করে কথা বলছি, মুখ কালো করে কথা বলছি, মন খারাপ করে কথা বলছি। কিন্তু সন্ধ্যায় আবার জাহিদ ফোন দিছে যে ভাইয়া কি করলেন। আমি বললাম আপনি তো আমার কিছু জানান নেই। এর পরের দিন বেরোছি, যদিও ওদিনও বৃষ্টি হওয়ার কথা ছিল, ফোরকাস্টিং ওরকমই ছিল। কিন্তু এরপরে আমরা যখন বেরিয়েছি তখন একদম আলো ঝলমলে একটা ওয়েদার। যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় ঝকঝকে কৃষ্ণচূড়া, লাল আর সবুজ, লাল আর সবুজ। আর আরেকটা কথা, ক্রিসেন্ট লেক, যেটা সংসদ ভবনের যে পিছনের রাস্তাটা, সেই ক্রিসেন্ট লেক কিন্তু গত বহু বছর যাবত, নিয়ার অ্যাবাউট আপনার ধরেন যে প্রায় 15-16 বছর যাবত এখানে কিন্তু কোনো ক্যামেরা ওয়ার্ক হয় নাই। আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিই। 249 গ্রামের যে ইয়াগুলো, ড্রোন গুলো, সেগুলো খেলনা ড্রোন। রাইট। এই ড্রোন গুলো আপনি ফান, পিকচার টেকিং, ছবি তুলবেন, অ্যামিউজমেন্টের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা বাই রুলস, আপনি আপনার অধিকার আছে, বাই রুলস আপনার অধিকার আছে। আমরা যে ড্রোন গুলো ইউজ করি, এরা অনেক টাকা দামের, কিন্তু এগুলা ওজনের দিক দিয়ে ওই খেলনা ড্রোন, অর্থাৎ 249 গ্রাম। 250 গ্রামের উপরে গেলে সেটা আবার অনেক রকমের পারমিশন নেওয়ার বিষয় আছে। তো রিসেন্ট লেগের পিছনের যে রাস্তাটা, সেই রাস্তাতে আমি মানে আজকে 16 বছর ধরে দেখি নাই। আমি যদিও কন্টেন্টের কাজ করতেছি আজকে 2 থেকে 3 বছর ধরে। তো এই বছর আপনাদের দোয়া, আল্লাহ রহমতে, সংসদ ভবনের পিছনের যে রাস্তাটা, বিশ্বাস করেন মনটা ভরে যায়। আমি একটা কন্টেন্ট তৈরি করব, এই জন্য ভিডিও শুট করে নিয়ে আসছি। এডিটিং এর কাজ চলতেছে, আজকে বা কালকের মধ্যে হয়তো এডিটিং এর কাজ শেষ হয়ে যাবে। নগরের নগরে কৃষ্ণচূড়ার কাব্য নামে আমার এই কন্টেন্টটা যাবে। সেখানে আমার মনে হয়েছে যে বন্ধু, যে অসাধারণ 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 আমার কাছে মনে হয়েছে, ছবিগুলো আমার কাছে ভালো আমি লেগেছে। মনে হয় যে দৃশ্যগুলো আমি আপনাদের জন্য একটা ভালো কাজ করতে পারছি। এটা আপনারা অনেকদিনই মনে রাখবেন এবং আমারও মনে থাকবে যে একটা ভালো কাজ। আসলে মিলন, এতে আমি কিন্তু দ্বিমত প্রকাশ করি। হ্যাঁ হ্যাঁ, বলো। ভালো কাজ না, আমাদের মানে দেশটা, মানে আমাদের প্রকৃতিটা এত সুন্দর হ্যাঁ। যে তুমি এই প্রকৃতিটাকে রিয়েল ভাবে উপস্থাপন করতে পারতেছো। রিয়েল ভাবে, হ্যাঁ, আমি মানে সেটা আমাদের ভাবতেছি। প্রকৃতিটা আসলেই সুন্দর, ওই মানে রাস্তাটা, যেহেতু উপস্থাপন করছো হ্যাঁ, ঠিক তাই। ওই রাস্তাটা গেলে ওই ঠিক রাস্তা আছে। যে কৃষ্ণচূড়া সবুজ, লাল লাল সবুজ, Right. মানে ইভেন এই কৃষ্ণচূড়ার গাছগুলি যে মানে অ্যালাইনমেন্ট করা হয়েছে, অ্যালাইনমেন্ট করা, হ্যাঁ, একদম মানে স্কেল দিয়ে, মনে হয় কোনো কোনো জায়গায় স্কেল দিয়ে স্কেল দিয়ে অ্যালাইনমেন্ট করা করা হয়েছে। হয়েছে। হ্যাঁ, রাইট। তো যাই হোক, আমি খুব সন্তুষ্ট। আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে না, আমি প্রকৃতির একজন কাছের মানুষ হিসাবে, প্রকৃতির প্রেমী হিসাবে আমি এগুলি দেখলেই প্রফুল্ল হই। আমার কেন যেন এগুলি না দেখলে আমার ভাল লাগে না। আমাদের অন্য কিছু লাগবে না, আমাদের ফ্ল্যাট দরকার নেই, আমাদের আলহামদুলিল্লাহ। আমাদের ধার কর্জের দরকার নেই, আমারও একটা গাড়িও দরকার নেই। আমি আমার ঘরে 3 বেলা খাবো, রাতের বেলা ঘুমাবো, আর প্রকৃতির কাছে যাব, আমি বুকটা ভরে নিঃশ্বাস নিব। কিন্তু এই প্রকৃতিও আজকে আমাদের এই শহরে ভালো না। অতিরিক্ত জনবসতির কারণে এই প্রকৃতির প্রত্যেকটা জায়গায় একটা গাছ লাগায় আসেন আজকে, কালকে দেখবেন যে ওই গাছটা নাই।
এত হিংসা আমাদের মধ্যে। আপনি ওই এত গাছের বিদ্বেষ। মধ্যে একটা বেড়া দেন, বাঁশের বেড়া দেন, ওই বেড়াটা দিয়ে কোনো কাজ হয় নাই, এক পোলাপান উঠায় লয়ে চলে গেছে। রাইট। আমার প্রকৃতি কিভাবে ঠিক থাকবে? এখন আমার প্রকৃতি বলতে আমি একটা গাছ দেখতে গেলে আমার রমনা পার্কে যেতে হয়, সোহরাওয়ার্দী উদ্যানে যেতে হয়, সেটাও প্রায় যায় যায় অবস্থা। আমি একটা ছবি আজকে পোস্ট করবো সোহরাওয়ার্দী উদ্যানের, কয়েকদিন আগে পোস্ট করছি আমি। আমি কেন যেন এই ঢাকা শহরকে নোংরা ভাবে দেখাইতে আমি আমার আমার ভালো লাগে না, আমি চাই না নোংরা ভাবে দেখাইতে। আমার ঢাকা শহর আমার মতো, আমার ঢাকা শহর আমার স্বপ্নের মতো, আমার স্বপ্নের চাইতে বড় আমার ঢাকা শহর। তো এর মধ্যে একটা গুড নিউজ আছে হ্যাঁ। যে খিলগাঁও থানা এলাকা থেকে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে তাদের বাসার সামনে গাছ লাগানোর জন্য। যারা যারা যোগাযোগ করেছে, আমান ফারুক থেকে শুরু করে শিবাবাগ এলাকার এবং মেরাদিয়া মানে বনশ্রী এলাকার কিছু ছোট ভাই, তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ অচিরে তোমাদের সাথে আমাদের দেখা হবে এবং আমরা সবুজায়ন করার জন্য যা করণীয় ইনশাল্লাহ আমরা যেভাবে বলেছি আমরা সেভাবে তোমাদের জন্য করব। হ্যাঁ, আমরা আমরা আছি, আমরা সবুজের জন্য, প্রকৃতির জন্য আমরা প্রাণান্তর চেষ্টা করে যাব, এবং ইনশাল্লাহ আমরা আছি যে গাছ লাগাবো, আমরা খুব দ্রুতই আসতেছি, আমরা ইয়ে করব। আর আপনারা বিশেষত নদী দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, প্রকৃতির বিভিন্ন রকমের যে ক্ষতি হয়ে যায় সেগুলি থেকে একটু প্লিজ দূরে থাকেন। আলো দূষণ, আলো দূষণ যেটা দেখেন একটা রিক্সার মধ্যে আজকাল খুব আলোচিত হচ্ছে, আবার শুনতেছি এই যে বুয়েট থেকে নাকি একটা ডিজাইন করা হয়েছে বিভিন্ন সুবিধা সম্বলিত রিক্সা। আমি যে ছবিটা দেখলাম, যে ছবিটা আমি দেখলাম সেটা অলমোস্ট আমাদের সামনে দিয়ে যে রিক্সাগুলি চলো ওরকমই তো। তা একটা রিক্সার মধ্যে এলইডি লাইট লাগানো হয়েছে, এলইডি লাইট যেটা টর্চ লাইট, যেটা মানে আপনার চোখের সামনে ধরলে আপনার চোখটা মনে হয় যে বন্ধ করে ফেলি, হ্যাঁ আপনার চোখটা বন্ধ বন্ধ হয়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন আলোতে। এরকম আলো দিয়ে আমরা আলো দূষণ করতেছি। কম দামি, কম দামি এলইডি লাইট, একদমই কম দামে। একসময় এলইডি লাইট যখন ভালো প্রযুক্তি ছিল তখন কিন্তু প্রবলেম হয় নাই। এখন এলইডি লাইট যেগুলো খুব কম দামি, সস্তা এলইডি লাইট, এই এলইডি গুলো আমার আপনার সকলের চোখের উপরে চাপ তৈরি করতেছে। আজকে হয়তো আপনার বয়স কম, আজকে বুঝলেন না, কিন্তু যখন বয়সটা বেড়ে যাবে তখন দেখবেন যে সেন্সিটিভিটি চোখের সেটা অনেকটা বেড়ে গেছে, আপনি আলোর দিকে তাকাতে পারবেন না, আপনার চোখে ব্যথা করবে, আপনার চোখ ড্রাই হয়ে যাবে। এই যে এগুলি যে আমরা করতেছি, এগুলি আমরা একটাবার ভাবি না যে আলো দূষণ তো আমার জন্য একটা, আচ্ছা সবাই কি আমার ঢাকা শহরটা আপনি দূষণ করে যাবেন? পাশাপাশি আমার একটা অভিযোগ আছে, হ্যাঁ সেটা প্লিজ হলো প্লিজ। আমাদের খিলগাঁও থানা এলাকায়, ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও থানা এলাকায় 2 নম্বর ওয়ার্ড, আর সেই 2 নম্বর ওয়ার্ডে হচ্ছে খিলগাঁও সিপাহীবাগ এলাকা। এই এলাকাটা গত 30 বছর যাবত রাস্তাঘাট তো তেমন ঠিক নাই, হচ্ছে না। এখন কিন্তু ডেঙ্গু সিজন, মানে ইমিডিয়েটলি ডেঙ্গু সিজন চলে আসবে কিছুদিন পরেই। তো চীনা প্রতিষ্ঠান কি কারণে এই অবকাঠামোর বিষয়ে তারা আগ্রহ দেখাচ্ছে সেটাও আমরা জানি না। বন্ধু ঠিক আছে, তুমি আমার ইনফরমেশন দিও, আমরা একটু দেখতে যাব বা একদিন আলাপ ওরা করুক, যেটা অবকাঠামো উন্নয়ন হোক বা কি হবে না হবে, এটা এটা যেন প্রকৃতির উপরে কোনো রকম প্রভাব না ফেলে, নেগেটিভ প্রভাব না ফেলে, নেগেটিভিটি যাতে না থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমাদের প্রকৃতি যেন ওরকম থাকে। আর আমাদের যদি সে বিষয়ে কোনো রকম কাজ করতে হয়, আমরা তো আসি, আমার কন্টেন্টের কাজ শেষ, বৃষ্টিটা একটু কেটে গেলেই আমরা নড়াই নদীতে যাব, নড়াই নদীতে যাব, আমরা ওখানে যে ইয়েটা করছি, যে একটা সার্ভে, আমার আমার এদিকের কাজ শেষ হয়ে গেছে মোটামুটি। অনেক দিনের জন্য আমার এই কন্টেন্টের কাজ নিয়ে হয়তো দৌড়দৌড়ি করতে হবে না। আমরা তোমাকে নিয়ে যাব নড়াই নদীতে, এবং সেখানে আমরা ক্যামেরা এবং অন্যান্য ইয়ে নিয়ে যাব। আমরা এখানে একটা সার্ভে করব এবং একটা ইন্টারভিউ সবার নিব, এবং সচিত্র প্রতিবেদন আমরা ইনশাল্লাহ জনসচেতনতা করার চেষ্টা করব। আমরা জনসচেতন করার চেষ্টা করব। অবকাঠামো বিষয়ে আমরা সেদিন ইনশাল্লাহ উপস্থাপন করবো জনগণের সামনে। আচ্ছা যাক, আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ প্লিজ। খিলগাঁও সিপাহীবাগ মানে অচিরেই কিন্তু ডেঙ্গু সিজন আসতেছে। হ্যাঁ এটা এটা খুব, তো ডেঙ্গু চাষ তো খিলগাঁও সিপাহীবাগ এলাকায় হচ্ছে, রাস্তা কেটে। সেই গত 30 বছর যাবত তো এই এলাকার সবচেয়ে অবহেলিত এলাকা, কারণ এই এলাকায় তেমন কোনো পলিটিশিয়ান নাই। যাই হোক, এখন এই এলাকাতে গতকালকে একটা রিক্সা উল্টায় পড়ে গেল, একটা মহিলা সহ। তার আগের দিন একই অবস্থা, আমি ভিডিও করেছি, সেটা ছেড়েছি। ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং 2 নম্বর যে জোনাল আছেন ইব্রাহিম এস্টেট, আমি আপনাদেরকে অনুরোধ করব অচিরেই খিলগাঁও সিপাহীবাগ এলাকায় আসবেন, এসে সে রাস্তাটার দিকে নজর রাখবেন। এই এলাকার মানুষ ট্যাক্স দেয়, এই এলাকার মানুষ অত্যন্ত সচেতন, এই এলাকার মানুষ অত্যন্ত নিরীহ। এই এলাকা হচ্ছে হলো এমন একটা এলাকা, যে এলাকা হচ্ছে হলো
মানে আমি আপনাকে বোঝাতে পারবো না যে মানুষের এত জনসম্পৃক্ততা আছে, এত আন্তরিকতা আছে, এত ভালোবাসা আছে। শুধুমাত্র এই এলাকাতে আমাদের ভালো কোনো পলিটিশিয়ান নেই। যাই হোক, সেটা যোগে যোগে ছিল না, এখন আসবে না, না, সে আসার বিষয়ে সম্ভাবনা আমাদের নেই। না, আমরা তো ওই যাই বিষয়ে হোক, যাব এই না। আমাদের আমাদের যে আমরা এই যে প্রকৃতি নিয়ে শিলাবাগ এলাকার যে সমাজে রাস্তাটা, আলোচনা করতেছি। এই রাস্তাটা এক কথা মানে রাস্তাকে মানে ধর্ষণের একটা পর্যায়ে আছে, কিন্তু ধর্ষণের একটা পর্যায়ে আছে, আপনারা নিজে এসে দেখে যান। ঠিক আছে, মানে ঢাকা শহরে খিলগাঁও শিলাবাগ এলাকায় কেউ যদি ফ্ল্যাট কিনে, সে এক হাঁটু না হলেও মানে অল্প পানিতে হলেও সে ড্রেনে পানি পাড়ায় তার স্কুলে যেতে হয়, তার কলেজে যেতে হয়, তার অফিসে যেতে হয়। কেন? কেন? ওয়ার্ড হলো 2 নম্বর ওয়ার্ড, ওয়ার্ড হলো 75টা, 2 নম্বর ওয়ার্ডে এই অবস্থা, বাকি ওয়ার্ডগুলোতে কি হবে? না, আপনাদের আমি কাজটা আমি কি? তো সিটাবগে গেলাম প্লিজ একটু পরশুদিন, নজর দেন, প্রচন্ড খারাপ অবস্থা, প্লিজ একদম একটু নজর দেন, প্লিজ একটু নজর দেন। বড়সড় অবস্থা। তো ঠিক ওইখানে আছে, যারা অবস্থাপন্ন ব্যক্তি আছেন, যারা সমাজে বিভিন্ন রকম প্রভাব রাখতে পারেন, যাদের কথা সকলে শুনে, যাদের একটা কথা অলরেডি সিটি কর্পোরেশনে কমিউনিকেট করছে, কমিউনিকেশন করছে, কমিউনিকেট করা হয়েছে, কমিউনিকেটেড, বাট এটা হয় তারা না। এখনো ওইভাবে রেসপন্ড করছে না। এটা কি, তাদের কিসের অভাব? এসে অন্তত পানিগুলো পরিষ্কার করে দিয়ে যাক, পাশাপাশি আমাদেরকে বলে যাক যে ভাই, আমাদের এখানে এই কাজ করতে হবে, এতদিন সময়ের ব্যাপার। ঠিক আছে, মানুষকে খেপাবেন না, মানুষ শান্তি চায়, শান্তিতে বসবাস করতে চায়, আপনারা সহযোগিতা করবেন, মানবিক যদি আপনারা না হন, মানবিক হবেন। মানবিক যদি আপনারা না হন, তাহলে আমরা কোথায় যাই? আমরা যে বারে বারে আপনাদেরকে বলতেছি, কেন বলতেছি? কারণ আপনারা অথরিটি। ওইখানে রাস্তা তৈরি করার কাজ আমার আর ওর না, বা আমাদের না। না, আর যদি আমাদের হইতো, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন যে এই রাস্তা আপনারা করেন, এবং কি কারণে দায়িত্বটা দিলেন সেটা একটু ব্যাখ্যা করে দিয়ে দেন। হঠাৎ করে সিটি কর্পোরেশন স্লো হয়ে যাওয়ার কারণ কি? এখন তো ফার্স্ট থাকবে, এখন তো আমি তো মনে করি যে মানে 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 এখন যে অবস্থা বিরাজ করছে, আপনারা তো অল ইন অল, এখানে তার কোনো রাজনৈতিক প্রেশার নেই, সামাজিক কোনো প্রেশার নেই আপনাদের কাছে, আপনারা ইজিলি কাজ করতে পারতেছেন, ইজিলি অ্যাক্সেস করতে পারতেছেন। তো দয়া করে প্লিজ প্লিজ, এই এলাকায় আমার বসবাস, এখানে এখানে আমার মানে জন্ম হয়েছে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে আজকে এই প্রোগ্রামে আপনাদেরকে অনুরোধ করলাম, আর ওইখানে- ঢাকা মহানগর ওইখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসন recently থেকে যে শুরু করে বিষয়টা, ওইখানে যে- সংশ্লিষ্ট যে অফিসাররা আছেন, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ প্লিজ প্লিজ, খিলগাঁও শিবাইবাগ এলাকা, এই এলাকার দিকে একটু নজর দেন প্লিজ। হ্যাঁ, আর সিলেবাসটা সবসময় আমি কেন, আমি অনেক আগের থেকে দেখছি যে এই জায়গাটা একটু কেমন যেন আহ, অবহেলিত ছিল। কেন যেন এটা প্রথম থেকে আমরা খুব ছোটবেলার থেকে আমরা সিবেবাগে যে আড্ডা মারতাম, ওইখানকার ওইখানের বন্ধুরা এখনো আমাদের সেই বন্ধু। Right. ওই বন্ধু মহলের অধিকাংশ মানুষগুলি ওই সিপাহীবাগেই থাকে। সুতরাং সিপাহীবাগের সাথে আমাদের যে সম্পর্কটা, সেটা কোনোদিনই ভুলার না। আচ্ছা, এখন আমরা শেষের দিকে চলে আসছি, মূল কথাগুলি আমরা বলে ফেলছি। এবার অত্যন্ত আহ, হৃদয়ে ছোঁয়া লাগার মতো একটা বিষয়, আমরা বাচ্চাদের হাতে চাইলেই একটা মোবাইল ফোন তুলে দিই, খুব বেশি দাম না, 15,000 টাকার থেকে শুরু করে আপনি যত দাম দিয়ে নেন, বাচ্চার হাতে তো একটা মোবাইল তুলে দিলেন। সে বাচ্চাটার বয়স কত? হয়তো 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। এই মোবাইলটা বা তার চেয়েও বেশি, তারপরে সিনিয়র হইলে তো আরো ভালো। এই মোবাইলটা যখন আপনি আপনার বাচ্চার হাতে তুলে দিচ্ছেন, ঘরে আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস, যে ইন্টারনেটের কোয়ালিটি সবচেয়ে ভালো, আপনি সেই ইন্টারনেটটা কিন্তু বাসায় নিচ্ছেন। কেন? যে বউ দেখবে, বাচ্চা দেখবে, আপনি এখন সেই বাচ্চা মোবাইলটা দিয়ে ইউটিউব দেখতেছে, ইউটিউবে হরর ফিল্ম দেখাচ্ছে, কল্প কাহিনীগুলি দেখাচ্ছে, বিশাল বিশাল স্বপ্ন দেখার মতো কিছু ভিডিও তৈরি করে দেখাচ্ছে। বাচ্চাগুলো আস্তে 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 সেই কল্পনার জগতে চলে যাচ্ছে। ওই কল্পনা জগৎ থেকে ও বাস্তবেই আর আসতে পারে না। ওদের বিহেভিয়ার চেঞ্জ, ওদের পড়াশোনা উচ্ছন্নে গেছে। আপনারা হয়তো দেখবেন যে স্কুলে স্কুলে ওই আপনার আপনার ওয়াইফের অথবা আপনার বাচ্চার একটা টেলিফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যদি কোনো ইনফরমেশন থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়। যখন থেকে এই নিয়মটা, হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে একটা,
করা হলো, তখন আমার আর মোবাইল না দিয়ে কোনো উপায় ছিল না। রাইট। সেটা তো আমাদের সাথেও যোগাযোগ করতে পারতো, বাবার সাথে, মার সাথে। এখন এই যে বাচ্চাগুলি যে একটা মানে ভিন্ন পরিবর্তিত জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেল। লাভলি, কি অবস্থা? শরীর টরীর ভালো? আচ্ছা, এই যে বাচ্চাগুলো একটা পরিবর্তিত জীবনযাপনে চলে গেল, ওদেরকে আমি আর টেবিলে যে আনতে পারতেছি না। আমি আমার বাচ্চাটা যার কাছে পড়ে, তার একটা কমন প্রবলেম হয়ে গেছে যে এদেরকে পড়ানোর সময় হলো 4টায়, প্রত্যেকটা বাচ্চা 6টায় চোখ ডলতে ডলতে যায়। এই এতক্ষণ পর্যন্ত ও ঘুমাইছে, সারাদিন ঘুমাইছে। ও মা বাবার বকার কারণে ও একটু ওই ঘুম থেকে উঠছে, কিছু না খায়া ম্যাডামের কাছে পড়তে গেছে। এটা কি করছে, কেন হয়েছে? এটা মোবাইলের কারণে। চলেন একটা বিষয়ে আমরা আস্তে আস্তে অ্যাওয়ারনেস তৈরি করি, সচেতন হই সবাই। সচেতন হই এই বাচ্চাগুলির বিষয়ে। ওরা যেন নিয়মিত ঘুমায়, ওরা যেন নিয়মিত স্কুলে যায়। হ্যাঁ, খুব হৃদয় বিদারক বিষয়। আপনি একটা 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 কাজ করলেন, আপনার বাচ্চা চাইছে, হ্যাঁ দিছেন, এরপরে যে বিষয়টা হয়েছে সেটা হলো ডিস্ট্রাকটিভ একটা ঘটনা ঘটে গেছে। আমাদের পরবর্তী জেনারেশন মহা বিপদে, আমাদের পরবর্তী জেনারেশন অনেক বড় বিপদে আছে। এই জন্য আসেন, প্রতিটা এলাকায় একটা পরিবেশ তৈরি করি, যেখানে আপনি বিকেলবেলা আপনার বাচ্চা, স্ত্রী, পরিজন নিয়ে বসতে পারেন। আপনি রেস্টুরেন্টে না, আপনার স্ত্রী, পরিজন, ছেলে সকলকে নিয়ে রেস্টুরেন্টে আসবেন না, রমনা পার্কে যান, নড়াই নদীর ওইখানে যান, ত্রিমোহনীতে যান। ওইখানে অনেক ছোট 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 বসার জায়গা আছে। একটা নৌকা ভাড়া নেন, নৌকা ভাড়া নিয়ে টোটাল ফ্যামিলি নিয়ে ঘুরে আসেন। ত্রিমোহনীর থেকে একটা নৌকা নেবেন, বাড্ডা বেড়াইত পর্যন্ত যাবেন, বেড়াইত থেকে আবার ফেরত আসেন। কিচ্ছু খাওয়ানো লাগবে না, ওদেরকে একটু নদীর বাতাস খাওয়ান, দেখবেন যে ও অভ্যস্ত হয়ে যাবে নদীর বাতাসে। আস্তে আস্তে চলেন আমরা জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনি। আমরা সুস্থ জীবনের পক্ষে, আমরা সুস্থ সমাজের পক্ষে, আমরা কোনো ডিভাইডেশনের পক্ষে না। আমরা যে ছোট ছোট বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, কোনো সমালোচনার জন্য না। আমার মনে হয় যে সমাজে আমাদের কিছু বলার আছে। আপনি বুয়েটে যে রিক্সা তৈরি হচ্ছে, তো সেই রিক্সার সাথে যে রিক্সা আমরা তুলে দিতে যাচ্ছি, যে রিক্সা আমরা চাই না শহরে, সেই রিক্সার পার্থক্যটা কি? আপনার জায়গাটা কোথায়? আমি যতটুকু জানি যে 7% রাস্তা আছে আমাদের টোটাল ঢাকা শহরে, যেখানে 25% রাস্তা থাকার কথা ছিল। যেখানে আমার 25% জায়গায় 7% আছে, ওইখানে আপনি আবার লাখে লাখে অটো রিক্সা আপনি কোথায় জায়গা দিবেন? যে রিক্সা মেইন রোডে চলতে পারে না, সেই রিক্সা মহল্লার মধ্যে কিভাবে চলে? একটা ইল্লিগেল বিষয়ে যারা বলতেছে যে ইল্লিগেল, কিন্তু আমি এটা করবো, হাউ? এটা এই দেশে কিভাবে সম্ভব? লিগেলের মধ্যে আনতে হবে। লিগেলিটির মধ্যে আপনি কোনো না কোনো ভাবে তাকে লিগেল করেন যদি পারেন, আর যদি না পারেন তাহলে আপনি রিক্সা প্রত্যাহার করে নেন আস্তে আস্তে করে করে। আমরা আমরা কখনো এই যে দেখেন, আমি প্রত্যাহারের পক্ষেও না, আমি হ্যাঁ, একটু নিয়মের মধ্যে নিয়ে আসুন, নিয়মের মধ্যে নিয়ে কমায় নিয়ে আসুন। এখন আপনি একটা স্পেশাল রিক্সা বানাচ্ছেন, তো এতে কি লাভ হবে সেটা আপনি বুঝে শুনে যে একটা নিয়মের মধ্যে এনে যদি আপনি আমাদেরকে মুক্ত করতে পারেন, ভালো। একটা শহরে জায়গা নাই, হকার বসানো হয়েছে। হকার, এই যে আমার আশেপাশে বিভিন্ন মার্কেট আছে, যেমন ধরেন যে খিলগা তালতলা সিটি সুপার মার্কেট। এই তালতলা সিটি সুপার মার্কেটে নিচতলাতে হয়তো 2টা মার্কেট, চারটা মার্কেট। এর মধ্যে প্রথম 2টা মার্কেট ঢুকতে সময় হাতে ডানে এবং বায়ে, এই মার্কেট 2টার মধ্যে হয়তো ভালো বেচে কিনি, তবুও ভালো বেচে কিনি বলা যায় না, তাদের অবস্থা অত্যন্ত জটিল। দোতলাগুলি একদমই খালি, এখানে ব্যবসা বলতে কিছু নাই। ব্যবসা হচ্ছে বাইরে, যারা রাস্তায় বসে বসে। এই যে দোকানদাররা তালতলা সিটি সুপার মার্কেটে, এরা প্রতি বছর একটা ট্রেড লাইসেন্স করে, অনেক টাকা খরচ করে, প্রতি মাসে খাজনা দেয়, এটা অনেক টাকা খাজনা, অনেক টাকা খাজনা। বিদ্যুতের বিল দেয়, ডোনেশন দেয়, নিয়মিত সমিতির চাঁদা পরিশোধ করে, এটা রেজুলেশন মতো সমিতির চাঁদা ওটা ঈদের সময় আমাদের ডোনেশন দিতে হয়, নিয়মিত সমিতির চাঁদা, যে সিকিউরিটি পারপাসে যারা কাজ করে তাদের বেতনাদি এগুলি দেওয়ার জন্য। এই যে দোকানদার এতগুলি টাকা ব্যয় করে যে পয়সাটা আয় করে, তার টানাটানি অভাব। একটা নওশাদ ভাই, উনি ওনার একটা জুতার একটা দোকান আছে, তা আমি আমার ফ্যামিলির জুতা স্যান্ডেল ওনার কাছ থেকে কিনি। রাস্তায় যারা জুতো বিক্রি করে তাদেরকেও আমি একজন দুজনকে চিনি। আমি গত কয়েকদিন আগে আমার বাচ্চাটাকে একটা কেয়ার্স কিনে দিই। তো এখন বাচ্চাকে নিয়ে আমি রাস্তার মধ্যে যে কেয়ার্স কিভাবে কিনি?
আচ্ছা ঠিক আছে, নওশাদ ভাইয়ের কাছে গেলাম, উনি আমাকে এক জোড়া জুতা দিলেন, উনি যে জুতাটা দিলেন অনেক দেখে শুনে পায়ে পরায় হাঁটার ইয়ে দিলেন যে হাঁটো একটু দেখো পায়ে কোনো ব্যথা পাও কিনা, হাঁটলো, দেখলো, কালার আয়নাতে দেখলো, সব কিছুর পর ওই একদম কমপক্ষে 1 ঘন্টা উনি সময় দিলে জুতাটার দাম 1400 টাকা। একটু মন দিয়ে শুনেন, আমি মার্কেট থেকে আবার বেরোইছি ওই একই রকমের জুতা, আমি মানলাম একই রকমের জুতা, সে আমার কাছে দাম ছিল 1500 টাকা, একদম 1400 টাকা হইলে নিতে পারে। তা আমি দোকানে গিয়ে যে ফ্যানের নিচে বসলাম, জুতাটা পায়ে লাগায় দেখলাম, পছন্দ করলাম, ভালো হয়েছে কিনা আয়নায় দেখলাম, ওইখানে যেই দাম দিলাম, রাস্তায় এক টুকরা ছালা বিছায় ওর মধ্যে আপনার জুতা দিছে, ওই জুতা আপনি কিনে নিয়ে আসছেন, সেটা আবার বাসায় এসে দেখেন 2 পায়ের 2টা। দোষ কি ওদের না আমাদের? আমাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে, আমাদের রুচিবোধের সমস্যা আছে। রুচিবোধটা আমরা চেঞ্জ করি, ইনশাল্লাহ সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এইভাবে ভালো থাকার চেষ্টা করেন। আর আগামী পরশুদিন যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, সবকিছু ঠিকঠাক থাকে, কোনো বিপদ আপদ না হয়, আগামী পরশুদিন নগরে কৃষ্ণচূড়ার কাব্য আমি পাবলিক পোস্ট করব। এরপরে আমাদের ঢাকার যে হাতির ঝিল নিয়ে গত বছরও আমার একটা ভিডিও ছিল, কন্টেন্ট ছিল, অত ডিটেল ছিল না। তো এই বছর আমি খুব ডিটেল, একদম টোটাল হাতির ঝিলটা এমন ভাবে দেখাইছি, ডিটেল, আপনার ভালো লাগবে দেখতে। তারপরে বর্ষার কিছু ফুল, ওটা একটা কন্টেন্ট যে হাতির ঝিল নিয়ে। বর্ষার কিছু ফুল, এই যে সোনালু, জারুল, অনেক রকম, এটা নিয়ে একটা কন্টেন্ট থাকবে। আর স্পেশালি যেটা অনেক পরিকল্পনা ছিল, করা হয় নাই, সেটা হলো সংসদ ভবন রিসেন্টলি চন্দ্রিমা উদ্যান নিয়ে একটা কন্টেন্ট থাকবে। হ্যাঁ, তো বেশ কয়েকটা কন্টেন্ট একটার পর একটা আসতে থাকবে। তো সেটা আমি আস্তে আস্তে রেডি করতেছি, আগামী পরশুদিন নগরে, হ্যাঁ নগরে কৃষ্ণচূড়ার কাব্য, সেটা পোস্ট করব। আর এই সপ্তাহে কোনো একটা সময় আমাদের যে বাকি যে কাজটা রয়ে গেল, নড়াই নদী, আমি সানি এবং ইয়াতে পারভেজ একসাথে যাব, যাই আমরা আমাদের ওই সার্ভেটা করে আসবো। আর বাকি সময়ের জন্য মন থেকে দোয়া করবেন আমাদের জন্য। আমাদের কিছু দরকার নাই, টাকা পয়সা এটা সেটা, আমাদের সাপোর্ট দিতে পারলে ভালো। যদি আমাদেরকে একটা কমেন্ট করেন বা আমাদের সাথে একটু যোগাযোগ করেন, বা আমাদেরকে যদি একটু প্রশংসাও করলেন, যদি প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখি, তাতে আমরা সন্তুষ্ট, অন্য কিছু লাগবে না। কিন্তু আমাদের এই সমাজটা, আমাদের এই শহরটাকে একটু ভালো রাখার চেষ্টা সবাইকে করতে হবে। রাইট, সবাইকে করতে হবে, আপনার করতে হবে, পারভেজের করতে হবে, সানির করতে হবে, এটা তো সকলের করতে হবে। একটা গাছ বাঁচানোর জন্য, শহরে একটা গাছ বাঁচানোর জন্য আমরা যেই লড়াইটা করি, যে স্ট্রাগলটা করি, একটা গাছ বাঁচানোর জন্য আমাদের সরকারের সবচেয়ে উচ্চ মহল পর্যন্ত ধর্ণা দিতে হয় একটা গাছ বাঁচানোর জন্য। শহরে যে বিদ্যুতের যে লাইনগুলো, এই লাইনগুলো প্রত্যেকটা গাছের উপর দিয়ে গেছে, এই গাছে আমি কিভাবে বাঁচাবো? সে তো বারে বারে দেখাবে যে এটা এটা ইমার্জেন্সি ইয়াতে ইউজ হচ্ছে বিদ্যুতের লাইনটা, এটা নেওয়ার কোনো উপায় নাই। আচ্ছা, এত কিছু হয়ে গেল, কথা পরিপ্রেক্ষিতে কথা বলি। প্লিজ। কিছুদিন আগে রামপুরা থানার পাশে হ্যাঁ। সরকারি জায়গার একটি গাছ, অনেক পুরনো গাছ, প্রায় 40-50 বছরের গাছ, হ্যাঁ। সে গাছটাকে কেটে ফেললো। হ্যাঁ। এবং যে কাটছে সে একটা মাসেলম্যান, হ্যাঁ। ওই এলাকার, জাস্ট নতুন টাকা হয়েছে। এটাকে নিয়ে আমাদের ফজলুর রবি স্যারের নেতৃত্বে, আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ফজলুর রবি স্যারের নেতৃত্বে, মাসুদ ভাই দেখা সাক্ষাৎ তো অনেকদিন নাই, পরে তো দেখলেও চিনবেন না, তো আসেন একদিন চাটা খাবো। আপনারা গুণী মানুষ, আপনাদের সাথে মাঝে মধ্যে একটু কথাবার্তা বলতে ইচ্ছা করে, তো কেন কথাবার্তা হচ্ছে না সেটাও জানি না। শুভেচ্ছা থাকলো। আমাদের বন্ধু ফজলুর রবি সানি, সে স্কুলের ছাত্রদেরকে নিয়ে সেটা প্রতিবাদ করলো। প্রতিবাদ করার পর এক কথা তার উপরে থ্রেট চলে আসলো। না, মানে সানি এর আগেও কেউ কোনো রেসপন্ড করলো না। হ্যাঁ, কেউ কোনো রেসপন্ড করলো না। যে গাছ কাটছে তার কোয়ালিটিটা কি, আমি তার সম্মুখে খোঁজ খবর নিছি, তার এলাকায় তেমন কোনো কোয়ালিটি নেই, তার কিছু টাকা হয়েছে হঠাৎ করে, সে একটা প্রভাবশালী ব্যক্তি হয়ে গেল, সমাজে কোনো ব্যক্তি কিছুই বললো না। আচ্ছা, সমাজে কোনো কিছু বললো না। আমার বাবাও এরকম একটা সহিংসতার মধ্যে পড়ে গেছিল, বট গাছ 2টা ছিল, সে নিজে লাগাইছে। হ্যাঁ, অনেক সহিংসতা ফেস করতে হয়েছে। যথাযথ মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরে কোনো রেসপন্স নেই। ওই যে আমি যে বললাম যে একটা গাছ কাটার জন্য আমাদের সর্বোচ্চ মহলে ধর্ণা দিতে হয়। তো এই শহরটা তো আমার, আপনারও, সকলের। 2-1 জনের যদি যথাযথ শাস্তি হতো, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে
মানুষের তো, আমাদের দেশে তো মানুষের মূল্য তো একবার মানে কতটুকু আছে সবাই ভালো জানে, বেশি বলতে চাই না। মানে অন্তত গাছ এটা তো যদি রাখতেই পারতেছি না, আমরা তো গাছই রাখতে এই পারতেছি গাছের না। যদি একটা যথাযথ শাস্তি হতো, অন্তত সমগ্র ঢাকা শহরে আর কেউ সাহস পেত না একটা গাছ কাটতে। হ্যাঁ, আসলে প্রপার কোনো রুলসও নাই যে গাছ কাটা না, আমি যাবে। আবার হ্যাঁ, এটা এমনিতে সেটা। সবাই বলা বলি করে গাছ কাটা, মানুষ হত্যা একই আইন। না, এটা বলতেছে কিন্তু রুলস নাই। রুলস থাকলে সেটা, এই যে বিদ্যুৎ বিভাগ, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন আছে কাদের ক্ষেত্রে? বিদ্যুৎ বিভাগ আমাদের এই ঢাকা শহরে গাছের যে মানে 50 বছর একটা গাছ, আজ রমনা পার্কে গাছ থাকলো কেমনে, সোহরাওয়ার্দী উদ্যানে গাছ থাকলো কেমনে, হাতির ঝিলে গাছ হচ্ছে কিভাবে? ওখানে তো বিদ্যুৎ নাই, এই জন্য গাছ হচ্ছে। বিদ্যুৎ বিভাগের কারণে আমাদের টোটাল ঢাকা শহরের গাছগুলি হুমকির মুখে। আসেন আসেন আমরা গাছ রক্ষায়, পরিবেশ রক্ষায়, বিভিন্ন দূষণের এগেনিস্টে আমরা কাজ করি, আমরা কথা বলি। কিছু লাগবে না, শহর যদি বেঁচে যায়, শহর যদি পরিত্যক্ত হয়ে যায়, আপনি কোথায় যাবেন? শহর পরিত্যক্ত হয়ে গেলে আপনি কই যাবেন? এবার শহরে বাঁচান। শহর শহর যদি বেঁচে যায়, তাহলে আপনিও আমিও ভালো থাকবো। এই যে বুড়িগঙ্গা মরে যাচ্ছে, এই মরা বুড়িগঙ্গার মধ্য দিয়ে আমার 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 পরিচয়, আমার আইডেন্টিটি, ঢাকা, আমার ফেসবুক পেজ মিলন চৌধুরীতে আপনারা লগ ইন করলে বা একটা লাইক বা একটা ফলো করলে আপনি আমার ওখানকার ছবিগুলি দেখতে পারবেন। একটা মৃত একটা নদীর উপরে দাপায় বেড়াচ্ছে আপনার ট্রলার, ইঞ্জিন বোট, বড় বড় লঞ্চ, স্টিমার, সবাই তো আর্ন করতেছে ওই নদীর উপরে। কিন্তু ওই যে আমার পরিচয়টা, যে আমার বুড়িগঙ্গার তীরে ঢাকা অবস্থিত, সেই বুড়িগঙ্গারে আমরা আমরা কোন বুদ্ধিতে ওটা নষ্ট করলাম? একটা কিছু ঠিক নেই, বুড়িগঙ্গার তীরে ঢাকা অবস্থিত, হ্যাঁ, নদীমাতৃক দেশ বাংলাদেশ, নদীমাতৃক সব শেষ, শেষের দিকে আর কি। তো কারা এগুলি করতেছে? তারপরে আমি নিশ্চিত ওদিন আমি পারভেজের এই কথাটা বলছি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, এই তিনটাকে যে কেউ টার্গেট করে ধ্বংস করতেছে। যান মানিকগঞ্জ, ওইখানে যে একটা চক্র। হ্যাঁ, মানিকগঞ্জ যা দেখেন যে ওইখানে ধান হচ্ছে, গোয়াম হচ্ছে, ভুট্টা হচ্ছে। আপনি যান নরসিংদীতে যান, ওইখানে হচ্ছে। শুধু মাঝখানে ঢাকার এই ক্ষতিটা হলো কেন? একটা চক্র ওই চক্রটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। টার্গেট করছে, টার্গেট করে ধীরে ধীরে আর শেষ করে দিচ্ছে। হ্যাঁ, সুতরাং আসেন ঢাকাটার আপন মনে করি। ঢাকাইয়াদের ঢাকা না, ঢাকাবাসীরও ঢাকাইয়া না। যে আজকে ঢাকায় আছেন, ইনিও ঢাকাবাসী, আপনারও কাজে লাগবে। ঢাকা নষ্ট হয়ে গেলে, ঢাকা শেষ হয়ে গেলে, পরিত্যক্ত হয়ে গেলে আবার কোন শহরে যাবেন? আপনি সেট হয়ে গেছেন ঢাকা শহর, এটা আপনার শহর। এই শহর আপনার, এই শহরের দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। এই শহর ভালো রাখার কাজও আপনি করবেন। আলো দূষণ করবেন না, শব্দ দূষণ করবেন না। এত মাইক, একটা ভিক্ষুক মাইক বাজায় ভিক্ষা করতেছে, একটা কাগজ পুরোনো কাগজ বিক্রি করে সেও একটা মাইক, যে পুরোনো আইপিএস যে কিনে সে মাইক বাজায়। এত মাইক কেন? শব্দ দূষণ থেকে আমরা দূরে থাকি, নদী দূষণ থেকে দূরে থাকি, পানি দূষণ থেকে দূরে থাকি, আলো দূষণ থেকে দূরে থাকি। ওই যে লাইট, এলইডি লাইট একটা চোখের সামনে আপনি ধরে দিচ্ছেন। আমরা এখন খুব আতঙ্কিত, এই শহরটা কবে যেন মানে নিষ্ক্রিয় হয়ে, মানে এটা কি বলে, যে এটা মানে ইনভ্যালিড একটা শহরে পরিণত হয়ে যায়, অকার্যকর একটা শহরে আমরা আসি, আমরা আসি, এই নিয়ে কথা বলবো। রাগ করবেন না, ভালো থাকবেন। তো আমরা যে কোনো দূষণ নিয়ে কথা বলবো। ওই গাছ কাটতে গেলে আমরা দাঁড়াবো, আমরা ওইখানে মানববন্ধন করব। ওই নদীতে আপনি যখন ময়লা আবর্জনা ফেলবেন, তখন আমরা ক্যামেরা নিয়ে যাব, আপনার ছবি তুলবো। তো আমরা এগুলি করে যাব। আর আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন। সামনের যে কন্টেন্ট গুলি আছে, ওই ঢাকার, যে ঢাকা আপনার, ওই ঢাকার যে সৌন্দর্য, সেটা আমি তুলে 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 হ্যাঁ আপনার জন্য নিয়ে আসছি, আপনাদের জন্য নিয়ে আসছি। তবে এখানে যদি নাও পান, মিলন চৌধুরী যে আমার পেজটা, সেই পেজটাতে আপনি পাবেন। তো আজকের মতো বিদায়, আজকের মতো বিদায়। আমি সর্বশেষে আজকে 1 মে, আজকে শ্রমিকদের প্রতি আবার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর বর্তমানে 5 আগস্টের পর বিশেষ করে যে প্রশাসন আমাদের আছেন, যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আজকে দীর্ঘ 9 মাস হলো, হানিমুন তো শেষ হওয়ার কথা, একটু কাজ করেন, আমাদের সাথে আসেন, প্লিজ আমাদেরকে সহযোগিতা করেন, প্লিজ। আমাদের সাথে থাকেন। 9 মাস হানিমুন হয়ে গেল, কিন্তু 9 মাস। এবং আমরা মনে করি, অনেকে বলে এটা স্বর্ণের যুগ, সে স্বর্ণের যুগের স্বর্ণলতাকে আমরা পেতে চাই। আমরা চাই যে একটা সুন্দর সমাজ, আমরা সুন্দর মতো নিঃশ্বাস ফেলবো, আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে সুন্দর মতো বসবাস করব। প্লিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।